সাল আগের কথা। এক গরিব গ্রামে ছিল এক গরিব বুড়ি। বুড়ির সাতকুলে কেউ ছিল না। যতদিন পেরেছে বুড়ি কাঠ কুড়িয়েছে, ঘুঁটে দিয়েছে, কিন্তু বয়স বেড়ে যাওয়ায় থুরথুরে বুড়ি আর কাজ করতে পারে না। জীবিকার কোনো মাধ্যম না পেয়ে বড় দুঃখে বুড়ি ভিক্ষে করতে শুরু করলো। গরিব গ্রামের মানুষগুলো ছিল বড়ই গরিব, তাই তারা ইচ্ছে থাকলেও বুড়িকে রোজ ভিক্ষে দিতে পারে না। একদিন গ্রামে কেউই বুড়িকে ভিক্ষে দিতে পারল না। শুধু একটি বউ বলল, বুড়িমা, আমার ঘরে আজ তো কিছুই নেই। বুড়ো মানুষ তুমি, এমন আগুন ঢালা দুপুরে খালি হাতে ফিরে যাবে? একটা ডিম আছে, নেবে? তাই দাও মা। তারপর বুড়ি ধীরে ধীরে বাড়িতে চলে গেল। ঘরে গিয়ে বুড়ি ভাবতে লাগলো, আজ তো কোনো রকমে দিনটা কেটেই গেল। এবেলা ডিম ভেজে কাজ নেই, আজ না হয় উপোস করে থাকি, কাল ডিমটা খাবো। এই ভেবে সে ডিমটা আগামীকালের জন্য তুলে রাখলো। পরের দিন সকালে বুড়ি ডিমটি ভাজার জন্য রান্নাঘরে যেতেই চিকচিক শব্দ শুনতে পেল। বুড়ি তাকিয়ে দেখল ডিম ফুটে একটা বাচ্চা বেরিয়েছে। এতটুকু ছানাটি দেখলেই মায়া হয়। তখনই বুড়ি ঠিক করলো ছানাটিকে সে বাঁচিয়ে রাখবে। ভিক্ষের খুদকুড়ো খাইয়ে খাইয়ে বুড়ি মোরগকে বড় করলো। বড় হতে হতে মোরগটি মানুষ সমান উঁচু হলো। এখন আর বুড়ি তাকে খেতে দেয় না। পোকা মাকড়, ক্ষেত কুড়ানো, গমের দানা সে নিজেই জোগাড় করে। একদিন মোরগটি বুড়িকে বলল, মা, কাল আমি কাজ করতে যাব। বুড়ি বলল, ও মা, মানুষ কাজ পায় না, তুই কোথা থেকে কাজ পাবি যে করবি? মোরগটি বলল, সে তুমি দেখো, কাজ ঠিক জোগাড় করে নেব। পরের দিন মোরগ গিয়ে হাজির হলো গায়ের মোড়লের বাড়ি। মোড়লের মাঠ জোড়া ধান ক্ষেত, ধান কাটার ব্যবস্থা হচ্ছে। মোরগ বলল, আমাকে ধান কাটতে দেবে? তুমি পারবে? পারি কি না পারি দেখে নিও। বেশ। তারপর মোড়ল আর তার লোকজনেরা খানিক ধান কেটে নাওয়া খাওয়ার জন্য বাড়িতে গেল। খাওয়া শেষ করে ফিরে এসে ধান ক্ষেতের দিকে তাকিয়ে মোড়লের চক্ষু চড়ক গাছ। সে দেখল মোরগটি খেতে সব ধান গোলায় রেখে দিয়েছে, তারপর উঁচু গাছের ডালে বসে আছে। মোড়ল অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর বলল, ভাই, যেদিন ধান মাড়াই হবে সেদিন এসো। যত কাজ করেছো তার দাম আমি ধান দিয়ে শোধ করে দেব। মোরগ খুশি মনে বাড়িতে ফিরে এলো। বাড়িতে আসতেই বুড়ি জিজ্ঞাসা করলো, কি রে বাবা, কি কাজ করলি, কত পয়সা পেলি? মোরগ বলল, মা, ধান মাড়াইয়ের দিনে মজুরি পাবো। দেখতে দেখতে ধান মাড়াইয়ের দিন চলে এলো। ধান মাড়াইয়ের দিনে মোরগ মোড়লের বাড়িতে গিয়ে হাজির। মোরগ দেখলো তার জন্য অনেক ধান রেখেছে মোড়ল। মোড়ল বলল, কি ভাই, বস্তা আনোনি? এত ধান তুমি নেবে কেমন করে? ভাই, আমি মাথা হেলাচ্ছি, আমার কানের ফুটোয় ধান ঢেলে দাও। তোমার কানের ফুটোয় কত ধান ধরবে? যতটা ধরবে ততটাই নেব। মোড়ল ভাবলো মোরগটা কাজ করতে পারে, কিন্তু বুদ্ধি তার নেই। এক মুঠো ধান ঢাললেই ওর কানের ফুটো ভরে যাবে, এ একরকম ভালোই হলো। মোড়ল আর তার লোকেরা মোরগের কানের ফুটোয় ধান ঢালছি তো ঢালছেই, ফুটো আর বোঝে না। শেষে সবকটি ধান নিয়ে মোরগ বাড়ি ফিরে এলো। মোরগকে খালি হাতে বাড়িতে ফিরে আসতে দেখে বুড়ি জিজ্ঞেস করলো, বাছা, এত কাজ করলি সেদিন, আর আজ শুধু খালি হাতে বাড়ি এলি? কি যে বলো মা, তাই কখনো আসি? মোরগ মাথা কাত করে দিতেই ধান পড়তে থাকলো। ধান পড়ে পড়ে পাহাড় সমান উঁচু হলো। এটা দেখে বুড়ি আনন্দে আত্মহারা হয়ে গেল। আর আমাকে ভিক্ষে করতে হবে না, আর কষ্ট পাবো না, সব দুঃখই ঘুচে গেল।
বুড়িমা তার মোরগ ছেলেকে নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছিল। একদিন মোরগটি বুড়িমাকে বলল, মা, আমি যথেষ্ট বড় হয়েছি, এবার আমাকে বিয়ে করিয়ে দাও। আর তাছাড়া ঘরের কাজে তোমাকে সাহায্য করার জন্যও তো কাউকে দরকার। তুই ঠিকই বলেছিস বাবা, আমি আজই তোর জন্য মেয়ে দেখতে যাব। এরপর বুড়িমা মোরগের জন্য মেয়ে খুঁজতে বেরিয়ে পড়ল। এই বাড়ি ওই বাড়ি করে সবগুলো বাড়িতেই প্রস্তাব নিয়ে গেল, কিন্তু কেউই মোরগের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি হলো না। কি যে বলো বোন, দুনিয়াতে এত ছেলে থাকতে শেষে কিনা তোমার ওই মোরগের সঙ্গে মেয়ের বিয়ে দেব? না না, এ হয় না বোন, তুমি বরং অন্য কোথাও যাও। হাঁটতে হাঁটতে বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো। ক্লান্ত বুড়ি হতাশ হয়ে নিজের বাড়ির পথে হাঁটা ধরল। বুড়িকে বিষণ্ণ মনে বাড়িতে আসতে দেখে মোরগ জিজ্ঞাসা করলো, কি, মোরগের সঙ্গে কেউ মেয়ের বিয়ে দিতে রাজি হয়নি, তাই না? চিন্তা করো না, আমি নিজেই আমার জন্য মেয়ে খুঁজে আনবো। একদিন গ্রামের রাজকন্যা এক মরণব্যাধি রোগে আক্রান্ত হয়। দেশ বিদেশ থেকে অনেক ডাক্তার বুদ্ধি এসেও তাকে সুস্থ করতে পারল না। রাজা খুব দুঃখিত হয়ে পড়লেন। সে যে কোনো মূল্যেই তার মেয়েকে সুস্থ দেখতে চাচ্ছিলেন। ওহো, আমার রাজকন্যার কি হয়ে গেল? আমি ওকে এভাবে আর দেখতে পারছি না। যেভাবেই হোক আমি আমার মেয়েকে সুস্থ দেখতে চাই। এই, কে আছো? যাও আর এখনই ঘোষণা দিয়ে দাও, ঈশ্বরের ইচ্ছায় যে রাজকন্যাকে সুস্থ করতে পারবে তাকে আমার অর্ধেক রাজত্ব দান করে দিব। এরপর রাজার কথা মতো গ্রামে ঘোষণা দেয়া হলো। শোনো শোনো শোনো, রাজ্যের রাজকন্যা এক কঠিন রোগে আক্রান্ত। যে রাজকন্যাকে সুস্থ করতে পারবে তাকে অর্ধেক রাজত্ব প্রদান করা হবে। গ্রামের অন্য সবার মতো মোরগটিও সেখানে উপস্থিত ছিল। সবকিছু শোনার পর সে বাড়িতে চলে এলো। বাড়িতে পৌঁছে মোরগটি বুড়িকে বলল, মা, রাজ্যের রাজকন্যা নাকি খুবই অসুস্থ। কাল আমি রাজপ্রাসাদে যাব। সেটাও জানি বাবা, কিন্তু তুই সেখানে গিয়ে কি করবি? তুই কি রাজকন্যাকে সুস্থ করতে পারবি? পারি আর না পারি, চেষ্টা করতে ক্ষতি কি? পরের দিন সকালে মোরগটি প্রাসাদে যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কিছু দূর যাবার পর তার সাথে এক সন্ন্যাসী দেখা হলো। সন্ন্যাসী মোরগটিকে জিজ্ঞেস করলো, কিরে বাছা, রাজপ্রাসাদে যাচ্ছিস বুঝি? হ্যাঁ বাবা, রাজ্যের রাজকন্যা ভীষণ অসুস্থ। জানি, আর আমি তোর সম্পর্কেও জানি। তাহলে আমাকে সাহায্য করুন বাবা। ঈশ্বরের ইচ্ছায় রাজকন্যাকে আরোগ্য করার ব্যবস্থা করে দিন। এই নে, এটার মধ্যে বিশেষ পাচল আছে। এটা রাজকন্যাকে খাওয়ালে সে সুস্থ হয়ে যাবে, আর তুইও মুক্তি পেয়ে যাবি। ধন্যবাদ বাবা, ঈশ্বর আপনার মঙ্গল করুন। সন্ন্যাসীর কাছ থেকে বিশেষ পাঁচিল নিয়ে মোরগটি রাজপ্রাসাদের দিকে রওনা হয়। রাজকন্যার কক্ষে পৌঁছে মোরগ বলল, রাজামশাই, আমি রাজকন্যাকে সুস্থ করে তুলতে পারবো, তবে আমার একটি শর্ত আছে। বলো কি শর্ত? আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি। যদি আমি রাজকন্যাকে সুস্থ করতে পারি তাহলে রাজকন্যাকে আমার সাথে বিয়ে দিতে হবে। যদি আপনি এই শর্তে রাজি থাকেন তবেই আমি রাজকন্যাকে সুস্থ করে তুলতে পারি। রাজকন্যাকে বাঁচানোর আর কোনো মাধ্যম না পেয়ে নিরুপায় হয়ে রাজামশাই মোরগের শর্তে রাজি হয়ে গেল। তারপর মোরগটি সন্ন্যাসীর দেয়া পাঁচিল রাজকন্যাকে খাইয়ে দেয়। ধীরে ধীরে রাজকন্যা জ্ঞান ফিরে আসে এবং কিছুক্ষণ পর রাজকন্যা সুস্থ হয়ে ওঠে। রাজকন্যা সুস্থ হবার পর রাজা মোরগকে রাজকন্যার সঙ্গে বিয়ে দিতে অস্বীকার করে। সে বলল, শোনো হে মোরগ, তুমি আমার মেয়েকে সুস্থ করেছো, এজন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। আর এর পুরস্কার হিসেবে আমি আমার ঘোষণা অনুযায়ী আমার রাজত্বের অর্ধেক তোমাকে দান করে দিব। কিন্তু দয়া করে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে বলো না। মোরগ আর মানুষের বিয়ে কি করে হতে পারে? রাজার কথা শুনে মোরগটি খুব কষ্ট পেল। সে বিনয়ের সাথে বলল, মহারাজ, আপনি এ রাজ্যের রাজা, আর আমি এ রাজ্যের নগণ্য এক প্রজা মাত্র। আপনি আমায় কথা দিয়েছিলেন রাজকন্যাকে সুস্থ করে তুলতে পারলে তাকে আমার সাথে বিয়ে দিবেন। এখন আপনি আপনার কথা না রাখলে আমাকে খালি হাতেই ফিরে যেতে হবে। মোরগের কথা শুনে রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন।
এদিকে রাজকন্যা তার বাবা ও মোরগের মধ্যে হয়ে থাকা শর্ত শুনে সে বিয়েতে রাজি হয়ে গেল। বাবা, আমার এই মোরগকে বিয়ে করতে আপত্তি নেই, তুমি বিয়ের ব্যবস্থা করো। কি বলছো তুমি রাজকন্যা? মোরগের সঙ্গে মানুষের বিয়ে কি করে হতে পারে? বাবা, তুমি কথা দিয়েছিলে আমার জীবন বাঁচাতে পারলে তুমি ওর সাথে আমার বিয়ে দেবে। এখন তুমি তোমার ওয়াদা এভাবে ভঙ্গ করতে পারো না। আমি এ বিয়েতে রাজি, তুমি বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে মা, তুমি যখন রাজি আছো তাহলে আমার আর কোনো আপত্তি নেই। এরপর রাজা মোরগের সাথে রাজকন্যার বিয়ের ব্যবস্থা করলেন। সারা গ্রামকে নেমন্তন্ন করা হলো। যখনই রাজকন্যা মোরগটির গলায় মালা পরিয়ে দিল, সঙ্গে সঙ্গে মোরগটি একটি সুদর্শন রাজপুত্রে পরিণত হয়ে গেল। এটা দেখে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। মোরগের বুড়িমা বলল, এ এ আমি কি দেখছি, আমার মোরগ ছেলেটা রাজপুত্র কি করে হয়ে গেল? তখন মোরগটি তার অভিশাপের কথা খুলে বলল। আসলে আমি এক রাজপুত্র। যখন আমার বয়স 6 মাস ছিল তখন এক দুষ্টু ডাইনি আমার বাবা মাকে হত্যা করে ফেলে। তারপর আমাকে তার জাদু দিয়ে একটি ডিম বানিয়ে দেয়। অন্য সকল ডিমের সাথে আমাকেও বাজারে তোলা হলো। বলো কি, এ তো ভারী অন্যায়। তারপর কি হলো? তারপর পর্যায়ক্রমে আমি বুড়িমার কাছে আসি এবং বুড়িমা আমাকে খুব যত্ন করে বড় করে তোলে। তারপর এক সাধু বাবা আমাকে বলেছিল, যদি আমি কোনো মানুষকে বিয়ে করতে পারি তাহলে আমি আবার মানুষ হয়ে যাব। এরপর মোরগ রাজপুত্র ও তার বুড়িমা রাজপ্রাসাদে বেশ সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। অনেক দিন কেটে গেল। রাজকন্যা ও মোরগ রাজপুত্র প্রাসাদে বেশ সুখে স্বাচ্ছন্দ্যেই দিন কাটাচ্ছিল। মোরগ রাজপুত্রকে রাজ্যের দায়িত্ব বুঝিয়ে দিয়ে রাজামশাই অব্যাহতি নিলেন। এদিকে মোরগ রাজপুত্রের মোরগ থেকে রাজপুত্রের পরিণত হবার ঘটনাটি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। জানো বোন, আমাদের নতুন রাজা আছে না, সে রাজকন্যাকে বিয়ে করার আগে একটি মোরগ ছিল। বলো কি বোন, এইটা আবার কখনো হয় নাকি? মোরগ কেমন করে রাজা হয়? আরে হ্যাঁ বোন, এটাই হইছে। শুনেছি এক ডাইনি জাদু করে তার এই অবস্থা করেছিল, আর তারপর রাজকন্যা তার গলায় মালা পরাতেই ডাইনির জাদু শক্তি নষ্ট হয়ে সে আবার রাজকুমার হয়ে যায়। হায় আল্লাহ, এইটা তো দেখি অবাক কাণ্ড। ঘটনাটা তো তোমার ভাইরে শোনানো দরকার। এইভাবে 5 কান হতে হতে ঘটনাটি এক পর্যায়ে সেই ডাইনির কানে পৌঁছে যায়। আরে, এ আমি কি শুনছি? কৃষাণপুর রাজ্যের রাজপুত্র এই রাজ্যের রাজা কি করে হয়ে গেল? আমি তোর বাবা মাকে হত্যা করার পর আমার জাদু শক্তি দিয়ে ওকে একটা ডিম বানিয়ে দিয়েছিলাম, তাহলে রাজপুত্র আমার জাদু শক্তি নষ্ট করে ফেলেছে। দুষ্টু ডাইনি অনেক রেগে গেল। সে রাগে গজগজ করতে বলতে লাগলো, মোরগ রাজপুত্র, এখনো তুই আমার নাগালের মধ্যেই আছিস। এবার আমি তোর উপর আরো শক্তিশালী জাদু প্রয়োগ করব। দেখি এবার তুই কি করে নিজেকে বাঁচাস। কিছুদিন পর রাজপ্রাসাদ আলোকিত করে একটি সুন্দর ফুটফুটে কন্যা শিশু জন্ম নিল। মোরগ রাজা খুব খুশি হলেন। আহা, আজ আমার বড় আনন্দের দিন। এ রাজ্য আলোকিত করে আজকে যে আমার রাজকন্যা এসেছে, আজ আমি ভীষণ খুশি। এই কে আছো? ভোজনের ব্যবস্থা করো, পুরো গ্রামকে নেমন্তন্ন করো। তারপর মোরগ রাজার কথা অনুযায়ী পুরো গ্রামকে নেমন্তন্ন করা হলো। শোনো শোনো শোনো, আমাদের মোরগ রাজার একটি কন্যা সন্তান হয়েছে, আর এজন্য আগামীকাল এক বিশাল ভোজের আয়োজন করা হবে। তোমরা সকলেই আমন্ত্রিত। এরপর পুরো গ্রাম উৎসবে মুখরিত হয়ে উঠল। রাজা তার ছোট্ট মেয়েকে নিয়ে বেশ আনন্দেই ছিলেন, কিন্তু তার এই আনন্দ খুব বেশি দিন স্থায়ী থাকলো না। ছোট্ট রাজকন্যার 6 মাস বয়স হতেই মোরগ রাজার জীবনে নেমে এলো ঘোর বিপদ। একদিন ছোট্ট রাজকন্যা তার নানার সাথে প্রাসাদের বাইরে খেলা করছিল। এমন সময় সেই দুষ্টু ডাইনি সেখানে এসে হাজির হলো। ডাইনি রাজকন্যাকে দেখে বলল, তাহলে এটাই সেই মোরগ রাজার চোখের মণি। এবার কোথায় যাবি রে মোরগ রাজা? তুই তো আমার জাদু থেকে বেঁচে গেলি, কিন্তু এবার তোর মেয়েকে আমার হাত থেকে কে বাঁচাবে? এই কথা বলে ডাইনি নিচে নেমে রাজকন্যাকে তুলে নিল। ডাইনিকে দেখে প্রাক্তন রাজা ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠল।
বাঁচাও, কে আছো বাঁচাও, এই ডাইনি আমার নাতনিকে তুলে নিয়ে গেল। প্রাক্তন রাজা নিজের নাতনিকে বাঁচানোর জন্য ডাইনিকে বাধা দিতে চেষ্টা করলো। ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ডাইনি রেগে গিয়ে তার গলা টিপে ধরে, তাকে শূন্যে তুলে ধরলো এবং তাকে হত্যা করে ফেললো। এটা দেখে প্রাসাদের রক্ষীরা ভয়ে পালিয়ে গেল। ইতিমধ্যে সবাই সেখানে এসে উপস্থিত হলো। বাবাকে মাটিতে পড়ে থাকতে দেখে রানী কান্নায় ভেঙে পড়ল। বাবা, এ তোমার কি হয়ে গেল? এই কে তুমি? আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও, ছেড়ে দাও আমার মেয়েকে। চিনতে পারলি না আমায়? আমি সেই ডাইনি যে তোর বাবা মাকে হত্যা করার পর আমার জাদু দিয়ে তোকে একটা ডিম বানিয়ে দিয়েছিলাম, কিন্তু তোর ভাগ্য তোকে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু এবার আমি তোর মেয়ের ওপর আরো শক্তিশালী জাদু প্রয়োগ করব। দোহাই তোমার, ছেড়ে দাও আমার নাতনিকে, ওকে নিয়ে যেও না। চুপ থাক বুড়ি, ওকে তো শাস্তি দেবই, তার সাথে আমি তোকেও শাস্তি দেব। দয়া করে আমার মেয়েকে ছেড়ে দাও, তুমি যা চাইবে আমি তাই দেব, কিন্তু আমার মেয়েকে মেরো না। ঠিক আছে, তোদের মেয়েকে আমি মারবো না, তবে ওকে বাঁচানোর দায়িত্ব তোদেরকে নিতে হবে, আর এই বুড়িটাকেও আমি ছাড়বো না। এই বলে ডাইনি তার জাদু শক্তি প্রয়োগ করে বুড়িকে একটি আম গাছে পরিণত করলো। তারপর ছোট্ট রাজকন্যাকে একটি আম বানিয়ে সেই গাছে ঝুলিয়ে দিল। এটা তুমি কি করলে? তুমি এমনটা করতে পারো না। দয়া করো, দয়া করে আমার মেয়েকে ফিরিয়ে দাও। শোন হে মোরক রাজা, শীঘ্রই এই আমটি পেকে যাবে, তারপর এটি গাছ থেকে পড়ে যাবে। এই আমটি গাছ থেকে ঝরে পড়ার আগেই ওদেরকে তোর বাঁচিয়ে নিতে হবে। যদি আমটি গাছ থেকে ঝরে যায় তাহলে তুই কখনোই তোর মেয়েকে পাবি না, আর তোর বুড়িমাকেও। এটা বলে ডাইনিটি হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। মোরক রাজা হতাশ হয়ে পড়ল। সে তার রানীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। বুড়িমা এবং ছোট্ট রাজকন্যার উপর জাদু প্রয়োগ করার পর অচিরেই পুরো রাজ্যের সুখ শান্তি হারিয়ে গেল। নিজের পরিবারকে হারিয়ে রাজকন্যা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়ল। এদিকে নিজের মা ও মেয়ের শোকে মোরক রাজাও শোকাহত। বুড়িমা ও ছোট্ট রাজকন্যাকে দুষ্টু ডাইনির জাদু থেকে মুক্ত করাতে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি মোরক রাজা। দেশ বিদেশ থেকে অনেক নামি দামি সন্ন্যাসী জাদুকর এসেও কিছুতেই কিছু করতে পারল না। সকলেই ডাইনির জাদু শক্তির কাছে পরাজয় স্বীকার করল। মোরক রাজা খুব দুঃখিত হয়ে পড়ল। সে প্রতিদিন সেই আম গাছটির দিকে অশ্রু ভেজা দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকত। একদিন সকালে রাজা আম গাছটির কাছে গিয়ে দেখলেন আমটি আর কাঁচা নেই, আমটি পেকে রং পরিবর্তিত হয়ে গেছে। এটা দেখে মোরক রাজা কান্নায় ভেঙে পড়ল। হায় ঈশ্বর, এ আমার কি হয়ে গেল? নিজের কাছে এত ক্ষমতা ও ধন সম্পদের প্রাচুর্য থাকা সত্ত্বেও আজ আমি আমার পরিবারের জন্য কিছুই করতে পারছি না। চোখের সামনে তাদের মৃত্যুর দৃশ্য দেখতে হচ্ছে। আমায় তোমরা ক্ষমা করে দিও, আমি তোমাদের জন্য কিছুই করতে পারলাম না। নিজের পরিবার ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হওয়ার ব্যথায় ব্যথিত হয়ে মোরক রাজা মনের দুঃখে নদীর পাড়ে বসে কান্না করছিল। মোরক রাজার কান্না শুনে নদী থেকে ছোট্ট একটি মাছ ভেসে উঠল। ছোট্ট মাছটি মিষ্টি কণ্ঠে মোরক রাজাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে গো তোমার? তুমি কান্না করছো কেন? মোরক রাজা মাছের কথা শুনে আশ্চর্য হয়ে গেল। সে কান্না থামিয়ে জিজ্ঞেস করলো, এ কি, তুমি কথা বলতে পারো? কি আশ্চর্য, কিন্তু কিভাবে? হ্যাঁ পারি বই তো কি, এবার বলো তো তুমি কাঁদছিলে কেন? আসলে আমি এ রাজ্যের রাজা। এক দুষ্টু ডাইনি আমার বুড়িমা ও ছোট্ট মেয়েকে তার জাদু দিয়ে আম গাছে পরিণত করে দিয়েছে, আর বলেছে যদি আমটি ঝরে যায় তাহলে দুজনেই মারা যাবে। বলো কি, ওই দুষ্টু ডাইনি তোমার সাথেও এমনটা করেছে? জানো, ওই দুষ্টু ডাইনি আমাকেও তার জাদু দিয়ে মাছ বানিয়ে এই নদীতে আটকে রেখেছে।
কিন্তু আমি জানি কিভাবে তুমি তোমার বুড়ি মা ও মেয়েকে ফিরে পেতে পারো। সত্যি? দয়া করে আমাকে সাহায্য করো মাছ বন্ধু। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। নিশ্চয়ই সাহায্য করব তোমাকে। শোনো হে মহামান্য রাজা, যদি তুমি ওই দুষ্টু ডাইনিকে হত্যা করতে পারো তাহলে তুমি তোমার পরিবারকে পূর্বের অবস্থায় ফিরে পাবে এবং আমিও ওই দুষ্টু ডাইনির জাদু থেকে মুক্তি পেয়ে যাব। এই একটি মাত্র উপায় অবশিষ্ট রয়েছে ওই দুষ্টু ডাইনির জাদু শক্তি থেকে মুক্তি পাবার। কিন্তু আমি ওই শক্তিশালী ডাইনের সাথে কিভাবে পেরে উঠব? সে তো তার জাদু শক্তি দিয়ে আমাকে মেরে ফেলবে। শোনো, এই রাস্তা ধরে সামনে এগিয়ে গেলে একটা বটবৃক্ষের নিচের এক সাধুকে ধ্যানমগ্ন অবস্থায় দেখতে পাবে। আর বিলম্ব না করে এখনই তার কাছে চলে যাও। ডাইনিকে মারতে সেই সাধুই তোমাকে সাহায্য করতে পারে। তারপর মোরক রাজা মাছটিকে ধন্যবাদ জানিয়ে সেই সাধুর উদ্দেশ্যে পথ চলতে শুরু করলো। হাঁটতে হাঁটতে এক সময় মোরক রাজা সেই সাধু বাবার সন্ধান পেয়ে গেল। সাধু বাবার কাছে গিয়ে মোরক রাজা বিনয়ের সাথে বলল, বাবা, আমি খুব বড় বিপদে পড়ে আপনার শরণাপন্ন হয়েছি। আমি আপনার সাহায্য কামনা করছি। তুই নিজের মা ও মেয়েকে ডাইনের জাদু থেকে মুক্ত করতে চাস? আজ্ঞে হ্যাঁ বাবা, দয়া করে আমাকে সাহায্য করুন বাবা। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। ঠিক আছে বৎস, আমি তোকে সাহায্য করব। ওই দুষ্টু ডাইনি অনেক মানুষের ক্ষতি করেছে, এবার ওর শাস্তি পাওয়া উচিত। এ কথা বলে সাধু বাবা তার সাধনা শক্তি দিয়ে মন্ত্রপুত পানি এবং ধারালো তলোয়ার এনে মোরক রাজাকে প্রদান করলো। শোন বৎস, এই পাত্রটিতে মন্ত্রপুত পানি রয়েছে। এটা তুই তোর নিজের শরীরে ছিটিয়ে নিবি, তাহলে ডাইনের জাদুশক্তি তোর উপর কোনো কাজ করবে না। আর এই জাদু তরোয়ালটি দিয়ে ডাইনিকে চিরতরে শেষ করে দিবি। ডাইনিকে ধ্বংস করতে পারলেই তোর বুড়িমা ও মেয়েকে ফিরে পাবি, আর ওই নদীতে থাকা মাছটিও মুক্তি পেয়ে যাবে। যা। কিন্তু বাবা, ওই ডাইনেকে এখন আমি কোথায় খুঁজবো? এই পথ ধরে সামনে এগিয়ে যা। কিছু দূর গেলে একটি জঙ্গল দেখতে পাবি, সেই জঙ্গলেই তুই ওই ডাইনের সন্ধান পাবি। ঠিক আছে বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই দয়া আমার সারা জীবন মনে থাকবে। ঈশ্বর তোর মঙ্গল করুক। তারপর মোরক রাজা সাধু বাবাকে ধন্যবাদ জানিয়ে তার দেওয়া মন্ত্রপুত পানি নিজের শরীরে ছিটিয়ে ডাইনিকে হত্যা করার উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। কিছুক্ষণ হাঁটার পর সামনে সে একটি জঙ্গল দেখতে পেল। মোরক রাজা খোলা তলোয়ার হাতেই সেই জঙ্গলে প্রবেশ করলো। ডাইনিটি মোরক রাজাকে জঙ্গলে আসতে দেখে অবাক হয়ে গেল। আরে, এটা তো মোরক রাজা। কিছুদিন আগেই তো আমি ওর বুড়িমা আর মেয়েকে আমার জাদু শক্তি দিয়ে আম গাছে পরিণত করেছিলাম। তাহলে কি মা ও মেয়ের শোকে মোরক রাজা জঙ্গলে চলে এসেছে? যাই যাই, একটু ভয় দেখিয়ে আসি। মানুষের ভয় পাওয়া মুখটা দেখতে আমার বেশ মজা লাগে। এটা বলে ডাইনি চট করে মোরকের সামনে এসে হাজির হলো। কিরে মোরক রাজা, তুই এই জঙ্গলে কেন এসেছিস? নিজের মা আর মেয়েকে বাঁচাতে না পেরে রাজ্য ছেড়ে চলে এসেছিস বুঝি? দুষ্টু ডাইনি, তোকে খুঁজতেই আমি এই জঙ্গলে এসেছি। তুই আমার কাছ থেকে আমার পরিবারকে কেড়ে নিয়েছিস। আজ তোকে হত্যা করে আমি আমার পরিবারকে তোর জাদু থেকে মুক্ত করব। আমায় মারতে চাস তুই? আমায় মারবি? তোকে তো আমি এখনই আমার জাদু দিয়ে শেষ করে ফেলবো। এ কথা বলে ডাইনিটি মোরক রাজার উপর তার জাদু শক্তি প্রয়োগ করার চেষ্টা করলো। কিন্তু সাধু বাবার দেয়া মন্ত্রপুত পানির জন্য ডাইনির কোনো জাদুই কাজ করছে না। হ্যাঁ হ্যাঁ, কি এটা কি হচ্ছে? আমার জাদু শক্তি কাজ করছে না কেন? তোর জাদু শক্তি আজ কোনো কাজ করবে না দুষ্টু ডাইনি। আজ তোকে আমার হাতে মরে তোর পাপের প্রায়শ্চিত্ত করতে হবে।
এটা তুই কি করলি মোরক রাজা? তুই আমাকে এভাবে মারতে পারিস না। তোকে আমি ছাড়বো না মোরক রাজা, এর প্রতিশোধ আমি নিবই। ডাইনিকে সজোরে চিৎকার করতে করতে মারা গেল। তারপর পুরো রাজ্য উৎসবে মেতে উঠল। মোরক রাজা নিজের পরিবারের সাথে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর এরকম মজার মজার গল্পের ভিডিও দেখতে চাইলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলো না কিন্তু। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো গল্পে। বাই বাই।